রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ পড়াচ্ছিলাম। আয়নীয় ব্যাসার্ধটা বলেছিলাম আজকে স্টার্ট করব। আয়নীয় ব্যাসার্ধ, প্রথমে সংজ্ঞাতে যাই যে আয়নীয় ব্যাসার্ধ কাকে বলে। এক কথায় যদি বলি তাহলে একটা আয়নের ব্যাসার্ধকে আয়নীয় ব্যাসার্ধ বলে। এবার আয়ন দেখো দু রকম হতে পারে, ক্যাটায়ন বা অ্যানায়ন। তাহলে আয়নীয়, কোন আয়নীয় কেলাসে একটি আয়নের অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়নের ব্যাসার্ধকেই আয়নীয় ব্যাসার্ধ হিসাবে বিবেচিত করা হয়। সংজ্ঞা যদি বলা হয় তাহলে কি সংজ্ঞা বলবো? একটি আয়নের নিউক্লিয়াসের কেন্দ্র থেকে যে দূরত্ব পর্যন্ত নিউক্লিয়াসের আকর্ষণ বল বিস্তৃত থাকে সেই দূরত্বকে আয়নটির আয়নীয় ব্যাসার্ধ বলে। সাপোজ ভাবো এটা একটা আয়ন, অ্যানায়ন বা ক্যাটায়ন যাই থাকুক না কেন, নিউক্লিয়াস থেকে যত দূর পর্যন্ত এর আকর্ষণ বল, নিউক্লিয়াসের আকর্ষণ বল যত দূর পর্যন্ত বিস্তৃত থাকে, না এখানে পর্যন্ত আছে, তাহলে এই জায়গা পর্যন্ত তাকে বলবো আয়নীয় ব্যাসার্ধ। এটা আবার ক্যাটায়ন হতে পারে বা অ্যানায়নও হতে পারে। তাহলে এটা হয়ে গেল আয়নীয় ব্যাসার্ধের সংজ্ঞা। এখানে একটা প্রশ্ন দেয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় পরীক্ষায় দেয় দেখেছি এই প্রশ্নটা লিখে নেবে তোমরা, যে প্রসম পরমাণুর তুলনায় প্রসম পরমাণুর তুলনায় ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয় বা কম হয়। একটা প্রসম পরমাণুর তুলনায় ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয় বা কম হয়, এবং অ্যানায়নের ব্যাসার্ধ বড় হয় বা বেশি হয়। কেন? কোশ্চেনটা বোঝা গেছে? মানে আমি যদি কোশ্চেনটা বুঝিয়ে বলি, তাহলে সাপোজ ভাবো এইটা একটা প্রসম পরমাণু, নাম হচ্ছে এম। তাহলে এই এম এর তুলনায় এর যে ক্যাটায়নটা পাবো, একটা ইলেকট্রন বা এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে তো হয়, একটা ইলেকট্রন বেরিয়েছে, তাহলে এম প্লাস হবে। তাহলে এম এর ব্যাসার্ধ আর এম প্লাস এর ব্যাসার্ধ কোনটা ছোট হবে? এম প্লাস এর ব্যাসার্ধটা ছোট হবে আর এম এর ব্যাসার্ধটা বড় হবে। গ্রেটার দ্যান সাইন দিতে পারি, বা আমি এরকম ভাবে লিখতে পারি, আর এম প্লাস লেস দেন আর এম। এই কোশ্চেনটাই দিয়েছি, প্রসম পরমাণুর তুলনায় ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট হয়, তাহলে ছোট হয়ে গেল। আর অ্যানায়নের ব্যাসার্ধ, সাপোজ না এটা একটা প্রসম পরমাণু এক্স, আর এইখানে একটা ইলেকট্রন যুক্ত হবার ফলে অ্যানায়ন তৈরি হয়েছে এক্স মাইনাস। তাহলে কি বলছি? অ্যানায়নের ব্যাসার্ধ অর্থাৎ এক্স মাইনাস এর ব্যাসার্ধ প্রসম পরমাণুর তুলনায় এক্স এর তুলনায় বড় হবে। এটাই তোমাকে কোশ্চেন দেওয়া হয়েছে। এবার এটাকে ব্যাখ্যা দেবো আমি। কোশ্চেনটা বোঝা গেছে? এটা কোশ্চেনটা বুঝিয়ে দিলাম। তাহলে একটা প্রসম পরমাণু যদি থাকে, সেই প্রসম পরমাণু থেকে যখন ক্যাটায়ন তৈরি হয়, সাপোজ আমি বলছি, তোমাকে প্রশ্ন দিয়েছে পরীক্ষায় যে সোডিয়াম এবং সোডিয়াম প্লাস কার ব্যাসার্ধ ছোট আর কার ব্যাসার্ধ বড় এবং কেন? তাহলে বলো দেখি। ছোট বেশি, এনএ প্লাস ছোট আর এনএ বড়, কারণ এনএ প্লাসে একটা ইলেকট্রন মানে বেরিয়ে গেছে। এনএ প্লাস হচ্ছে ছোট আর এনএ হচ্ছে বড়। এবার দেখো, জেনারেলি যদি আমি এটা ব্যাখ্যা করি তাহলে ব্যাখ্যা দিতে পারবো। এখন আমি সোডিয়ামকে দিয়েই ব্যাখ্যাটা দিচ্ছি। কি হয়, যখন একটা প্রসম পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় এক বা একাধিক, তাহলে সে ক্যাটায়নে পরিণত হয়।
এবার যটা ইলেকট্রন বেরোবে ওই মৌলটার মাথায় বা ওই পরমাণুটার মাথায় তত প্লাস হবে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম প্লাস দিয়েছে, তাহলে কিভাবে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়? সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে সোডিয়াম প্লাস হয়। তারপর সোডিয়াম গ্যাসীয় অবস্থায় ছিল, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে সোডিয়াম ক্যাটায়ন গ্যাসীয় হয়েছে। এর ফলে কি হয়েছে দেখো, তিনটে জিনিস হবে। এক নাম্বার, এই সোডিয়ামের পরমাণুতে নিউক্লিয়াসে ছিল 11টা প্রোটন আর ইলেকট্রন ছিল 11টা ইলেকট্রন, অর্থাৎ এখানে 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে আকর্ষণ করছিল। একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে প্রোটন সংখ্যা কিন্তু একই আছে 11টা, ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 10টা, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা কমে গেছে। এখন এই সোডিয়াম পরমাণু যেটা প্রথম ছিল তার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড স্টার, আর এই যে সোডিয়াম প্লাস হয়ে গেছে তার জেড স্টার, কি মনে হচ্ছে কার জেড স্টারটা বেড়ে গেছে বা বেশি? 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে আকর্ষণ করছে আর 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, তাহলে এইখানে যে জেড স্টার বেড়ে গেছে, কারণ নাম্বার অফ প্রোটন সেম কিন্তু নাম্বার অফ ইলেকট্রন কমে গেছে, অর্থাৎ বেশি সংখ্যক প্রোটন কম সংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করছে আর সমান সংখ্যক প্রোটন সমান সংখ্যক ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে এর জেড স্টারটা বেশি, সোডিয়াম প্লাসের জেড স্টারটা বেশি। আর জেড স্টার যদি বেশি হয় তাহলে আকর্ষণ বেশি, আকর্ষণ যদি বেশি হয় তাহলে আকারটা ছোট হবে। এই দুটো পয়েন্ট বুঝতে পেরেছি যে যখনই কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যায় তখন তার জেড স্টার বেড়ে যায়, ক্যাটায়নটার জেড স্টার বৃদ্ধি পায়, কারণ নাম্বার অফ প্রোটন একই থাকে কিন্তু নাম্বার অফ ইলেকট্রন কমে যায়। তাহলে জেড স্টার যদি বেড়ে যায়, কার্যকরী নিউক্লিয় আধান যদি বেড়ে যায়, তাহলে নিউক্লিয়াস এবং শেষ কক্ষের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাবে, আর আকর্ষণ যদি বৃদ্ধি পায় আকার ছোট হবে। আরেকটা জিনিস কখনো কখনো দেখা যায় যে একটা প্রথম পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে কক্ষর সংখ্যা কমে যায়, যেমন এক্ষেত্রেই দেখা যাচ্ছে। দেখো এখানে ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ লাস্ট ইলেকট্রনটা 3s1 কক্ষে ছিল, অর্থাৎ প্রথম কক্ষ কে, দ্বিতীয় কক্ষ এল আর তৃতীয় কক্ষ এম এ ছিল, অর্থাৎ এরকম ছিল না, এটা প্রথম কক্ষ সোডিয়ামের, এটা দ্বিতীয় কক্ষ সোডিয়ামের, এটা তৃতীয় কক্ষ সোডিয়ামের। এইখানে একটা ইলেকট্রন ছিল, লাস্ট ইলেকট্রনটা ছিল এই লাস্ট কক্ষে। যখনই সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়েছে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2 2s2 2p6, অর্থাৎ প্রথম কক্ষ আর দ্বিতীয় কক্ষ রয়ে গেল, তৃতীয় কক্ষটাই ভ্যানিশ হয়ে গেল। তাহলে অনেক সময় দেখা যায় যে ইলেকট্রন বেরিয়ে যাবার ফলে যখন ক্যাটায়ন তৈরি হয় তখন শেষ কক্ষটি থাকে না, আর অস্তিত্বই থাকে না এই কক্ষটা, তখন কি হয়ে যায়, এখন সোডিয়াম প্লাস কি হয়ে গেছে, এই দুটো কক্ষ হয়ে গেছে, তাহলে অটোমেটিক কি হবে, ব্যাসার্ধ কমে যাবে, আকার ছোট হয়ে যাবে। এটাও কখনো কখনো হয়। আর একটা কথা যদি মনে রাখি যে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ প্রোটন সংখ্যা যত বেশি হবে রেডিয়াস তত ছোট হবে, প্রোটন সংখ্যা যত বেশি হবে রেডিয়াস তত ছোট হবে। এটা জেড স্টারও বলতে পারি, জেড স্টার যত বেশি হবে রেডিয়াস তত ছোট হবে। তাহলে এর প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11, প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 10, তাহলে এটা জেড স্টার করাটাই বেটার, জেড স্টার করে দিচ্ছি, জেড স্টার। এর সোডিয়ামের ক্ষেত্রে রেডিয়াস হয়, লিখতে চাইলে লিখতে পারো, রেডিয়াস হয়, এর এই রেডিয়াস হচ্ছে 154 pm, 154 পিকোমিটার, আর সোডিয়াম প্লাসের রেডিয়াস হচ্ছে 95 pm। তাহলে একটা ক্যাটায়নের আকার কেন প্রথম পরমাণুর তুলনায় ছোট হয় সেটা জেনারেল বলে দিলাম আর উদাহরণ দিয়েই বলে দিলাম, বুঝতে পেরে গেছি? হ্যাঁ স্যার। এবার একটা রেডিয়াস দেখাচ্ছি অ্যানায়নের ক্ষেত্রে কি হয়। অ্যানায়নের সাপোজ একটা এক্সাম্পল আমি যাব, তার আগে আর একটা প্রশ্ন, এই প্রশ্নটা হাফ বলেছি, হাফটা পরে বলছি, আর একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি এর সাথে
মিল আছে সেই জন্যই বলছি। সাপোজ তোমার পরীক্ষায় দিয়েছে Fe 2+ এবং Fe 3+, যে তোমাকে বলেছে যে কার রেডিয়াস বা ব্যাসার্ধের ক্রম অনুযায়ী সাজাও, ঊর্ধ্বক্রম বা অধক্রম। আয়রন 2+, আয়রন 3+, তোমার কি মনে হচ্ছে সব থেকে বড় রেডিয়াস কার হবে আর সব থেকে ছোট রেডিয়াস কার হবে? সবথেকে বড় Fe আর সবথেকে ছোট Fe3+। একদম ঠিক বলে দিয়েছো। Fe হচ্ছে সবথেকে বড় রেডিয়াস আর Fe3+ এর রেডিয়াস সবথেকে ছোট। এটা লিখে দিলাম ব্যাসার্ধের ক্রম। তাহলে দেখো তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, মাথায় জারণ সংখ্যা আছে, আয়রন এখানে কিছুই নেই মানে 0, এখানে আয়রনের 2+ জারণ সংখ্যা, এখানে আয়রনের 3+, তাহলে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, জারণ সংখ্যা বৃদ্ধি যদি পায়, এবার জারণ সংখ্যা বৃদ্ধি মানে ধনাত্মক আধান, হ্যাঁ, কারণ জারণ সংখ্যা তো ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ভগ্নাংশ হতে পারে, শূন্য হতে পারে। তাহলে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, ধনাত্মক আধান যদি বৃদ্ধি পায়, দেখো 2+ থেকে 3+ হয়ে যায়। আর যদি বলতাম আয়রন 4+, তাহলে আরো ছোট হতো। জারণ সংখ্যা বৃদ্ধি পেলে ধনাত্মক আধান, ক্যাটায়ন বলে দিই, ক্যাটায়নের আকার হ্রাস পায়। তাহলে জারণ সংখ্যার সাথে আকারের কি সম্পর্ক? ইনভার্সলি প্রপোর্শনাল। যত পজিটিভ চার্জ বাড়বে তত আকার ছোট হবে। এটা ক্যাটায়নের ক্ষেত্রে হলো। এবার আমরা আসছি অ্যানায়নের ক্ষেত্রে কি হবে দেখে নিই। অ্যানায়নের ক্ষেত্রে কি হবে একটু আগেই বলে দিয়েছি। অ্যানায়নের আমি প্রশ্নতেই বলে দিয়েছি যে অ্যানায়নের আকার বড় হবে, বড় হবে অ্যানায়নের আকার। অনেক সময় পরীক্ষায় তোমাকে প্রশ্ন দিতে পারে যে প্রথম পরমাণুর তুলনায় অ্যানায়নের আকার ছোট হবে না বড় হবে, সেটা ব্যাখ্যা করো। তখন তোমাকে অ্যান্সারটা দুই ভাগে ভাগ করতে হবে। প্রথমে বলবে বড় হবে, তারপর কেন হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ক্লোরিন দিয়ে দিই। ক্লোরিন Cl একটা গ্যাসীয় পরমাণু ছিল, সেখানে কি করলাম, একটা ইলেকট্রন যোগ করে দিলাম, তৈরি হয়ে গেল Cl- একটা অ্যানায়ন। এবার প্রথম পয়েন্ট আবার চলে এলাম, দেখো 17টা প্রোটন থাকে ক্লোরিনে আর 17টা ইলেকট্রন থাকে ক্লোরিনে। কিন্তু যখনই একটা ইলেকট্রন প্রবেশ করবে ক্লোরিনের লাস্ট কক্ষে, তখন এটা প্রোটন সংখ্যা 17ই থাকবে, ইলেকট্রন সংখ্যা 18 হয়ে যাবে। তাহলে প্রথম পরমাণুতে যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন ছিল, অ্যানায়ন তৈরি হবার জন্য একটা ইলেকট্রন সে গ্রহণ করলো। অ্যানায়নের কি হয়? অ্যানায়নের ক্ষেত্রে প্রোটনের তুলনায় ইলেকট্রন বেড়ে যায়। প্রোটন একই থাকে, নিউক্লিয়াসে প্রোটন একই থাকে, কিন্তু অ্যানায়ন এক বা একাধিক বেড়ে যায়। যেমন ক্লোরিনের ক্ষেত্রে একটা বেড়ে যায়। যদি এক ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, তাহলে জেড স্টার কি হবে? এর জেড স্টার এর বেশি হবে, ক্লোরিনের জেড স্টার বেশি, আর Cl- এর জেড স্টার কম হয়ে যাবে। কারণ আগে যতগুলো প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করছিল, এখন ততগুলো প্রোটন একটা এক্সট্রা ইলেকট্রনকে আকর্ষণ করছে, তাহলে আকর্ষণ বল কমে যাবে। আকর্ষণ বল কমে যাবে। আর একটা পয়েন্ট এখানে বলবো যে এইখানে যে আগে থেকে ইলেকট্রন গুলো ছিল 17টা ইলেকট্রন, একটা এক্সট্রা ইলেকট্রন যখন এন্টার করবে তখন ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হবে, ই বিকর্ষণ শুরু হয়ে যাবে। তাহলে ভাবো না, ইলেকট্রন ইলেকট্রন যদি বিকর্ষণ হয়, না বিকর্ষণ হচ্ছে, তোমার সাথে আরেকজনের বিকর্ষণ হচ্ছে, তাহলে দূরত্ব বেড়ে যাবে না? আকর্ষণ হলে যেমন দূরত্ব কমে যায়, আর বিকর্ষণ হলে দূরত্ব বেড়ে যায়। তাহলে আগে থেকে আগে থেকে যে ইলেকট্রন ছিল আর আগত ইলেকট্রনের সাথে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হয়, তাই আকারটা একটু বড় হয়ে যায়। তাহলে জেড স্টার কমে যায় বলে আকার বড় হয়ে যায়, আকর্ষণ কমে যায় বলে আকার বড় হয়ে যায়, আর ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হয় বলে আকার বেড়ে যায়। ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখাতে বলি, তাহলে নতুন কক্ষ সংযোজন হয় না, এখানে 3p5 পর্যন্ত ছিল, আর এর
ব্যাসার্ধ থাকে 99 পিকোমিটার, যখনই তোমার Cl মাইনাস হয় ইলেকট্রন বিন্যাস একই, একটা ইলেকট্রন অ্যাড হয়ে যাবে, কক্ষ সংখ্যা বাড়ে না, 3p6 এই হয়, কিন্তু 3p5 এ একটা ইলেকট্রন এসে এন্টার করে, তাহলে 3p6 হয়, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হয়, পরমাণু ব্যাসার্ধ আয়নীয় ব্যাসার্ধ অনেকটাই বেড়ে যায়, 181 পিকোমিটার হয়ে যায়। তাহলে এখানে তিনটে পয়েন্ট মনে রাখবে, যে জেড স্টার কমে যায় প্রসম পরমাণুর তুলনায়, আকর্ষণ কমে যায় প্রসম পরমাণুর তুলনায়, আর ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হয় প্রসম পরমাণুতে, যেটা কম থাকে এখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হয়, তাই আকার বেড়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে আমাদের? হ্যাঁ স্যার। এবার আরেকটা টপিক আছে, মানে ব্যাসার্ধে খুব ইম্পর্টেন্ট টপিক, আইসো ইলেকট্রনিক স্পেসিসের ক্ষেত্রে, আইসো ইলেকট্রনিক ক্যাটায়ন and anion, আইসো ইলেকট্রনিক কাকে বলে আমরা জানি, সম ইলেকট্রন যুক্ত ক্যাটায়ন বা অ্যানায়নের ক্ষেত্রে কি হয়, এটাই বেশি দেয় পরীক্ষায়, এই উপরের প্রশ্নটা দেয় আর এই এখান থেকে বেশি প্রশ্ন দেয়। সম ইলেকট্রনিক ক্যাটায়ন বা অ্যানায়নের ক্ষেত্রে ব্যাসার্ধের কি পরিবর্তন হয় সেটা একটু দেখে নেব। সম ইলেকট্রনিক ক্যাটায়ন বা অ্যানায়ন কাকে বলে আমি একটু লিখে দিচ্ছি, দেখো ক্যাটায়নের কথাই আগে বলি। সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাসে কটা ইলেকট্রন আছে বলো দেখি? 10টি। 10টা ইলেকট্রন আছে। আচ্ছা, ম্যাগনেসিয়াম 2 প্লাসে কটা ইলেকট্রন আছে? 10টি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি করতে হবে যদি 10টা ইলেকট্রন পেতে চাই? 3 প্লাস। আর সিলিকনের ক্ষেত্রে 4 প্লাস করলাম, তাহলে সবারই কিন্তু 10টা করে ইলেকট্রন আছে, তাহলে এরা আইসো ইলেকট্রনিক সম ইলেকট্রন যুক্ত ক্যাটায়ন। এখন তোমাকে পরীক্ষায় দিয়েছে যে এদের ব্যাসার্ধের ক্রম অনুযায়ী সাজাও, তাহলে কার ব্যাসার্ধ বড়, কার ব্যাসার্ধ ছোট, সব থেকে ছোট, সব থেকে বড়, কি হবে? Na প্লাসটা বড় হবে। Na প্লাসটা বড় হবে, আর আর সব থেকে ছোট কোনটা হবে? Si4 প্লাস। একদম ঠিক আছে। কোন পদ্ধতিতে বললে এটা তুমি? এটা মানে এখানে একটা ইলেকট্রন বেরিয়েছে, এখানে দুটো ইলেকট্রন বেরিয়েছে, এবং সেরকম ভাবে মানে আকর্ষণটা বৃদ্ধি পেয়েছে এবং আকার ছোট হয়েছে পরমাণু। দেখো আমি ওই পয়েন্টটা বলে দিই তোমাকে, এটা 11টা প্রোটন আছে, 10টা ইলেকট্রন, এটা 12টা প্রোটন আছে, 10টা ইলেকট্রন, এটা 13টা প্রোটন আছে, 10টা ইলেকট্রন, এটা 14টা প্রোটন আছে, 10টা ইলেকট্রন। তাহলে দেখো প্রোটন সংখ্যা সবারই আলাদা, অর্থাৎ প্রোটন সংখ্যা বাড়ছে কিন্তু ইলেকট্রন সংখ্যা একই থাকছে, তাহলে জেড স্টার বাড়বে। আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে শর্টকাট শিখিয়ে দিচ্ছি, দেখো আইসো ইলেকট্রনিক ক্যাটায়ন যদি দেয়, একদম শর্টকাট পদ্ধতি মনে রাখো, আইসো ইলেকট্রনিক লেখো, সম ইলেকট্রন যুক্ত আইসো ইলেকট্রনিক লেখো, আইসো ইলেকট্রনিক ক্যাটায়নের ক্ষেত্রে জারণ সংখ্যা বা ধনাত্মক আধান বৃদ্ধি পেলে আকার ছোট হয়। এই দেখা যাচ্ছে, দেখো ধনাত্মক আধান বৃদ্ধি পাচ্ছে +1 থেকে +2 থেকে +3 থেকে +4, তাহলে ধনাত্মক আধান যদি বৃদ্ধি পায় আইসো ইলেকট্রনিক ক্যাটায়নের ক্ষেত্রে আকার ছোট হবে। এর কারণটা কি? কারণ প্রোটন সংখ্যা একই থাকে, প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা একই থাকে, প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ফলে জেড স্টার বৃদ্ধি পায়। জেড স্টার যদি বৃদ্ধি পায়, আমরা আগেও দেখে নিয়েছি ব্যাসার্ধ যখন পড়াচ্ছিলাম, জেড স্টার যদি বৃদ্ধি পায় তাহলে জেড স্টারের সাথে আর এর সম্পর্ক কি? ডাইরেক্টলি প্রপোর্শনাল, সরি
ইনভার্সলি প্রপোর্শনাল। জেড স্টার যত বাড়বে আর তত ছোট হবে, আকর্ষণ যত বাড়বে আকার তত ছোট হবে। আচ্ছা, আইসো ইলেকট্রনিক অ্যানায়নের ক্ষেত্রে কি হয় আগে দেখিয়ে দিচ্ছি তোমাকে। এখানে আছে এফ মাইনাস, ইলেকট্রন সংখ্যা কত? 10টা। O2 মাইনাস, ইলেকট্রন সংখ্যা কত? 10টা। N3 মাইনাস, C4 মাইনাস, এদের ক্ষেত্রে সবারই ইলেকট্রন সংখ্যা 10টা। ফ্লুরিনের 9টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন অ্যাড হয়েছে তো 10টা। অক্সিজেনে 8টা ইলেকট্রন ছিল, 2টো ইলেকট্রন অ্যাড হয়েছে 10টা। নাইট্রোজেনে 7টা ইলেকট্রন ছিল, 3টে ইলেকট্রন অ্যাড হয়েছে 10টা। আর কার্বনের 6টা ইলেকট্রন ছিল, 4টে ইলেকট্রন অ্যাড হয়েছে 10টা। তাহলে এক্ষেত্রে দেখো অ্যানায়নের ক্ষেত্রে F মাইনাস, O2 মাইনাস, N3 মাইনাস আর C4 মাইনাস কার আকার ছোট আর কার আকার বড় একটু ভেবে বলো। F মাইনাস এর আকার সবথেকে ছোট আর C4 মাইনাস এর আকার সবথেকে বড়। একদম ঠিক, এখানে লেস দ্যান সাইন দিয়ে হবে, কারণ ফ্লুরিনের ক্ষেত্রে 9টা প্রোটন আছে 10টা ইলেকট্রন, 8টা প্রোটন আছে 10টা ইলেকট্রন, 7টা প্রোটন আছে 10টা ইলেকট্রন, আর 6টা প্রোটন আছে 10টা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন সংখ্যা 10টা কিন্তু প্রোটন সংখ্যা কমছে ধীরে ধীরে। মানে 9টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছিল, এখানে 6টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, অর্থাৎ জেড স্টার হ্রাস পাচ্ছে। আর আমরা জানি আর এর সাথে জেড স্টারের সম্পর্ক ব্যস্তানুপাতিক, জেড স্টার হ্রাস পেলে আকার বড় হয়। অ্যানায়নের ক্ষেত্রে আকারটা বড় হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পেসিস। তাহলে এখানে এই পয়েন্টটা লেখো আবার, আইসো ইলেকট্রনিক অ্যানায়নের ক্ষেত্রে ঋণাত্মক আধান বৃদ্ধি পেলে আকার বৃদ্ধি পায় বা আকার বড় হয়। ঠিক আছে, তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে, অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, আইসো ইলেকট্রনিক বলে দিলাম। এখন যদি এই সবগুলোকে একসাথে সাজাতে বলে, এই এই উপরের 4টে আর নিচের 4টেকে একসাথে সাজাতে বলে, না ঊর্ধ্বক্রমে সাজাও বা অধক্রমে সাজাও, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়। তাহলে আগে বুঝে নাও ক্যাটায়ন আইসো ইলেকট্রনিক আর অ্যানায়ন আইসো ইলেকট্রনিক। তাহলে ক্যাটায়ন গুলোর তুলনায় অ্যানায়নের আকার বড় হয়, এটা তো আমি জেনে গেছি আগেই। ক্যাটায়নের তুলনায় অ্যানায়নের আকার বড় হয়। তাহলে অ্যানায়ন গুলো এদের এই 4টে আছে, এই 4টেরই আকার কিন্তু এই 4টের থেকে বেশি হবে। বুঝতে পারছি তো? আইসো ইলেকট্রনিক অ্যানায়নের আকার আইসো ইলেকট্রনিক ক্যাটায়নের তুলনায় বেশি হবে। তাহলে সব থেকে বড় যদি বলি তাহলে C4 মাইনাস সব থেকে বড়, গ্রেটার দ্যান দিলাম। এরপর হবে N3 মাইনাস, এরপরে হবে O2 মাইনাস, এরপর হবে F মাইনাস। এবার এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে হবে Na প্লাস, Mg2 প্লাস, Al3 প্লাস আর Si4 প্লাস সব থেকে ছোট। ঠিক আছে, তাহলে অ্যানায়ন গুলো বড় হয় আর যার যত বেশি ঋণাত্মক আধান হয় সে তত বড়, আর ক্যাটায়ন গুলো ছোট হয়, ক্যাটায়ন গুলোর মধ্যে যার যত বেশি ধনাত্মক আধান সে তত ছোট। আর একটা শর্টকাট পদ্ধতি শেখাচ্ছি তোমাকে, তুমি কি করবে, ই বাই পি রেশিও বের করবে, ইলেকট্রন বাই প্রোটন রেশিও। এখানে দেখো ইলেকট্রন বাই প্রোটন রেশিও হচ্ছে, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10 আর প্রোটন সংখ্যা হচ্ছে 6, 10/6, এটা হচ্ছে 7/6, 10/7, এটা কি হবে 10/8, 10/9, 10/11, 10/12, 10/13 আর 10/14। তোমার মনে হচ্ছে কোন ভগ্নাংশটা সব থেকে বড়, বলো দেখি। 10/6 এটা সব থেকে বড়। তাহলে ই বাই পি রেশিও যার যত বেশি হবে তার আকার তত বেশি হবে বা তার আকার তত বড় হবে। কি বললাম, আইসো ইলেকট্রনিক
ক্যাটায়ন বা অ্যানায়নের ক্ষেত্রে যার E/P রেশিও, E/P ভগ্নাংশের মান যত বেশি হবে তার আকার তত বেশি হবে। এটা লিখে রাখতে পারো। আইসো ইলেকট্রনিক স্পেসিস এর ক্ষেত্রে স্পেসিসে ক্যাটায়ন অ্যানায়ন ঢুকে গেল। E/P এর মান যত বেশি হবে তার আকার তত বড় হবে। এই 3 রকম ভাবে বোঝালাম। তুমি যে কোনো একটা পদ্ধতিতে বলতে পারো, তোমার ইচ্ছা অনুযায়ী। নোটে খুব ভালোভাবে পরিষ্কার করে লেখা আছে। ঠিক আছে, এখন যা বললাম সবগুলোই ব্যাসার্ধের সম্পর্কে যা বললাম সবগুলোই কিন্তু রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট আর নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রেই বলেছি, অর্থাৎ এস ব্লক আর পি ব্লক মৌলের ক্ষেত্রেই বলেছি। ডি ব্লক মৌলটা আমাদের সিলেবাসে নেই, তবে আমি নোটে কিছু ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রেও লিখে দিয়েছি। ডি ব্লক মৌলের পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন আমি লিখেছি, সেটা একটু পড়ে নেবে, রিডিং পড়ে নেবে। আমরা ক্লাস 12 এ গিয়ে ডিটেলসে পড়বো, তাও এখানে একবার রিডিং পড়ে নেবে আকারটা কিভাবে পরিবর্তন হয় ডি ব্লক মৌলের ক্ষেত্রে। আর একটা জিনিস আছে, মানে এখানে নিয়মটা লেফট টু রাইট ছোটই হয়, কিন্তু সেরকম ভাবে ছোট হয় না, কখনো সমান সমান হয়ে যায়, কখনো একটু কম বেশি হয়ে যায়। সেটা ডি ব্লক এলিমেন্টের ব্যতিক্রমী কিছু চরিত্র দেখা যায়। আর একটা কোশ্চেন এখান থেকে দেয় বলে এটাও করিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরীক্ষায় ফাইনাল পরীক্ষা যদি হয় এই কোশ্চেনটা থাকে, তোমাদেরও থাকতে পারে। সেটা হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। ল্যান্থানাইড সংকোচন। তোমার পরীক্ষা কোশ্চেন দেবে ল্যান্থানাইড সংকোচন বলতে কি বোঝো, বা এটাকে এফ সংকোচন বলা হয়। এফ সংকোচন। আর একটা আছে অ্যাক্টিনাইড সংকোচন। ল্যান্থানাইড সংকোচন আর অ্যাক্টিনাইড সংকোচন একই জিনিস, শুধু ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের ক্ষেত্রে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ল্যান্থানাইড সংকোচন বলতে কি বোঝো, কোশ্চেনটা লিখে রাখো, পরীক্ষায় প্রচুর দেয়। এটা 11-এও দেয়, 12-এও দেয়, দুটো ক্লাসেরই প্রশ্ন, ক্লাস 11 ক্লাস 12। ল্যান্থানাইড সংকোচন বলতে কি বোঝো। এবার তোমরা জানো, দেখো ল্যান্থানাইড মৌল কাদের বলে আমরা জানি, মানে সিরিয়াম থেকে লুটেসিয়াম, সিরিয়াম, পিআর, এনডি, পিএম মুখস্থ রাখতে হবে না, রাখতে পারলে খুব ভালো, এসএম, পিবি আর এলইউ। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে ল্যান্থানাইড মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে ল্যান্থানাইড মৌলগুলির আকার হ্রাস পায়। অর্থাৎ ল্যান্থানাইড মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায় যে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পেলে বা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, বা কখনো কখনো সমানও হয়। এখানে একটা ব্যাপার আছে, কখনো কখনো প্রায় একই থাকে, খুব একটা বাড়ে না। যেমন আমি যদি ব্যাসার্ধ গুলো লিখি অ্যাংস্ট্রমে, এটা হচ্ছে 1.65 অ্যাংস্ট্রম, 65, এটা 1.65, প্রায় দেখো সমান হয়ে গেল। আবার কি 1.64 অ্যাংস্ট্রম, 1.63 অ্যাংস্ট্রম, 1.62 অ্যাংস্ট্রম, 1.59 অ্যাংস্ট্রম আর 1.56 অ্যাংস্ট্রম। তাহলে দেখো ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, লেফট টু রাইট ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে। এইখানে প্রায় সমান হয়ে গেছে দুটোরই। তাহলে সংজ্ঞাটা কি, ল্যান্থানাইড মৌলগুলির ক্ষেত্রে দেখা যায় যে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে বা কখনো কখনো সমান থাকে। ল্যান্থানাইড মৌলগুলির এইরূপ পারমাণবিক ব্যাসার্ধের হ্রাসের ঘটনাকে ল্যান্থানাইড সংকোচন বলে। একদম সহজ। আর এটা আমরা জানি, একবার বলেন, নোটে আছে, নোটে লিখে দেবো, নোটে লেখা আছে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে
পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় বা কমতে থাকে এবং কখনো কখনো সমান থাকে ল্যান্থানাইড মৌলগুলির এই পারমাণবিক ব্যাসার্ধর হ্রাসের ঘটনাকে ল্যান্থানাইড সংকোচন বলে। এবার ল্যান্থানাইড সংকোচনের কারণ জিজ্ঞাসা করা হয়, কি কারণে ল্যান্থানাইড সংকোচন হয়, এটা দেয় পরীক্ষায় দুটো কোশ্চেনই দেয়। এবার দেখো ল্যান্থানাইড মৌলগুলোর ক্ষেত্রে তোমার মনে আছে ইলেকট্রন বিন্যাসটা কি হয়? ল্যান্থানাইড মৌলের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4f 1 থেকে 14, 5d 0 থেকে 1 আর 6s2। এটা হচ্ছে ল্যান্থানাইডের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এবার দেখো এইখানে f অরবিটাল আছে, আবার d অরবিটালও আছে। f অরবিটাল আর d অরবিটালের আবরণী প্রভাব কেমন মনে আছে? f অরবিটাল মানে খুবই অল্প আর d অরবিটাল তার থেকে মানে আবরণী প্রভাব খুব দুর্বল, তাই না? হ্যাঁ স্যার। f অরবিটাল বা d অরবিটালের আবরণী প্রভাব দুর্বল। সাপোজ হয় না এটা যদি নিউক্লিয়াস হয় আর এইগুলো যদি অরবিটাল হয়, এটা হয় না শেষে 6s2 আছে, তাহলে এই যে 5d আর 4f এদের আবরণী প্রভাব খুব কম থাকার জন্য নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা তো বাড়ছে, যত তুমি পরমাণু ক্রমাঙ্ক বাড়বে প্রোটন সংখ্যা তত বাড়ছে, প্রোটন সংখ্যা বাড়ছে কিন্তু আবরণ করছে কে? f অরবিটাল আর d অরবিটাল। f অরবিটাল d অরবিটালে আবরণ প্রভাব নেই বললেই চলে, তাহলে আকর্ষণ কি হবে? বেশি হবে। আকর্ষণ খুব বেশি হবে, খুব বেশি হয়। আকর্ষণ খুব বেশি হলে আকার ছোট হয়। তাই সাধারণত যে সংকোচন গুলো দেখা যায় সেক্ষেত্রে তো f বা d অরবিটাল দেখিনি আমরা, এর আগের যে সংকোচন গুলো দেখেছি s ব্লক আর p ব্লক মৌলের ক্ষেত্রে, সেখানে আবরণী প্রভাব গুলো বেশি থাকে, এখানে আবরণী প্রভাব অনেক কমে যায় ল্যান্থানাইডের ক্ষেত্রে বা অ্যাক্টিনাইডের ক্ষেত্রে। তাই এদের আকারটা অনেক ছোট হয়। কেন ছোট হয়? কারণ এদের আবরণী প্রভাব 4f এর খুবই কম, খুবই দুর্বল। সেই জন্য নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে আবরণী প্রভাব দুর্বল থাকার জন্য আকর্ষণ অনেক বেশি হয়। তাই ল্যান্থানাইড পরমাণুর ব্যাসার্ধ বা ল্যান্থানাইড আয়নের ব্যাসার্ধ, এই ক্যাটায়নের ব্যাসার্ধ আকারে অনেক ছোট হয়, সেটা হচ্ছে ল্যান্থানাইডের সংকোচনের কারণ। অ্যাক্টিনাইড যদি পরীক্ষায় দেয় অ্যাক্টিনাইড সংকোচন কি হয়, তাহলে একই রকম ভাবে সংজ্ঞাটা হবে। অ্যাক্টিনাইড মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধ পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে বা কখনো কখনো সমান থাকে। এই অ্যাক্টিনাইড মৌলগুলির এইরূপ ব্যাসার্ধের হ্রাসের ঘটনাকে অ্যাক্টিনাইড সংকোচন বলে। অ্যাক্টিনাইডের ক্ষেত্রে কি হয়? 5f অরবিটাল ঢুকে যাবে 1 থেকে 14, 6d অরবিটাল হয়ে যাবে 0 থেকে 1, 7s2 হয়ে যাবে। তাহলে 5f আর 6d এদের আবরণী প্রভাব আরো কম। 4f এর তুলনায় 5f এর আবরণী প্রভাব কম, 5d এর তুলনায় 6d এর আবরণী প্রভাব আরো কম। তাহলে এদের আবরণী প্রভাব যেহেতু আরো কমে যায়, তাহলে আকার আরো ছোট হয়। এটা হচ্ছে অ্যাক্টিনাইড সংকোচন বা একে f সংকোচনও বলা হয়। খুব ভালোভাবে গুছিয়ে লেখা আছে, আশা করি যা বললাম বুঝতে পেরে গেছো। এইটা হয়ে গেল ব্যাসার্ধের শেষ। পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীয় ব্যাসার্ধ, আইসো ইলেকট্রনিক ব্যাসার্ধ, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সংকোচন বা এফ সংকোচন শেষ। আর ডি ব্লক মৌলের ব্যাসার্ধটা আমি একটু লিখে দিয়েছি নোটে, অল্প করে লেখা আছে, ওটা একটু রিডিং করে নেবে। খুব একটা আলাদা কিছু নয়, কিছু ব্যতিক্রম দেখা যায় ডি অরবিটালের ব্যাসার্ধের ছোট বড় ব্যাপারটা। এখান পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে করো, আমরা নেক্সট টপিকে যাব। স্যার